My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are ready. এই ক্লাসটা মূলত এসএসসিদের জন্য। তবে তোমরা যারা 10-এ আছো বা এসএসসি পরীক্ষা দিতে আছো তাদের জন্য ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং আরেকটু ইজি ওয়েতে করতে পারো। ইন্টারমিডিয়েট বা এসএসসিদের জন্য এটা খুব ইজি। তবে যারা এই জিনিসটাকে একটু কঠিন বলে মনে করছো, আমি তাদেরকে সাজেস্ট করব খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখার জন্য। এই একটা ভিডিও যদি তুমি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই রিলেটেড, অর্থাৎ আমি এখন তোমাদেরকে বোঝাতে চলেছি বা শেখাতে চলেছি, সেটা হচ্ছে যে রাইট ফর্মস অফ ভার্বস। সুতরাং বুঝতে পারছো এখানে তোমাকে কি কি নিয়ম জানতে হবে। আর তুমি যদি পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে ওয়াচ করো, কোনো রকম স্কিপিং করা ছাড়া, তাহলে একটা প্যাসেজের মধ্যে বা একটা টেক্সটের মধ্যে রাইট ফর্ম অফ ভার্ব করাতে গিয়ে যে নিয়মগুলো আমি অ্যাপ্লাই করছি বা তোমরা শিখতে পারবে, আমার মনে হয় কি এই একটা থেকে তোমরা পুরো নিয়মটাই শিখে যাবে। অর্থাৎ এইভাবে নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের কখনো ভুল হবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে, এই ভিডিওটা আগে ওয়াচ করো। যদি এটা তোমার প্রয়োজন না হয়, অন্য কিছু দরকার হয়, তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যাও। প্লে লিস্টে গিয়ে দেখবে অনেকগুলো প্লে লিস্ট আছে। আশা করি সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় বস্তুটি পেয়ে যাবে। আর সেখান থেকে তুমি দেখে নাও, ওয়াচ করো, অর্থাৎ তোমার যেটা প্রয়োজন। আর তখন যদি তুমি বুঝতে পারো এই বোঝানোর সিস্টেম বা টেকনিক্যাল লার্নিং সিস্টেমটা তোমার কাছে ভালো লাগছে, ইজি মনে হচ্ছে, তুমি এখান থেকে ভালো করে শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার কাছে আমার পরামর্শ রইলো বা অনুরোধ রইলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলো দেখি যে কিভাবে রাইট ফর্মস অফ ভার্ব করতে হয়। পরীক্ষার প্রশ্নপত্রে যেরকম দেয়া থাকে, দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড fill in the gaps with correct form of verbs as per subject and context. তাহলে বোঝাই যাচ্ছে যে প্রশ্নপত্রে বলা হচ্ছে কি এই গ্যাপগুলো, যে fill in the gaps গুলো আছে, সেই গ্যাপগুলো কি করতে হবে, কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে কি করতে হবে, সাবজেক্ট এবং কনটেক্সটের সাথে মিল রেখে, বা তোমার যেন কোনো রকম সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে কোনো ভুল না হয়, সেইভাবেই তোমাকে এই কারেক্ট ফর্ম অফ ভার্বটা করতে হবে। তাহলে আর কি করতে হবে, দেখো, এটা ক্রিকেট এসএসসি, ঢাকা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছে। কোথায়? এসএসসি পরীক্ষা। সুতরাং এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য যারা এসএসসি দিতে হচ্ছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তবে কথা হচ্ছে এসএসসিতে এই যে ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকে না, এটা বক্সে দেওয়া থাকে। সুতরাং তোমরা এখান থেকে অতিরিক্ত আরেকটা সুযোগ পেয়ে যাচ্ছ কি, ব্র্যাকেট থেকেই এবং সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এবং টেন্স থেকেই এটা করতে পারবে। ঠিক আছে, দেখো, প্রথমে মূল টেক্সটটা একটু ভালো করে পড়ে নিতে হবে, পড়ে এটার অর্থ বোঝার চেষ্টা করবে। যে নিয়মে করতে হবে, দেখো আমি এখানে বলে দিয়েছি, রাইট ফর্ম অফ ভার্ব করার আসল নিয়ম হচ্ছে যে এইভাবে পাঁচটা নিয়ম। প্রথমে এই যে ভার্বগুলো ব্র্যাকেটের মধ্যে দেয়া থাকে, সেই ভার্বগুলোর ফর্মস জানতে হবে। সেই ফর্মগুলো জানার পরে সেই ভার্বগুলোর অর্থ জানতে হবে, অর্থাৎ শব্দের অর্থ বা সে ভার্বগুলোর বাংলা অর্থ জানতে হবে। রিট্রান্সলেশন অফ দ্য গিভেন টেক্সট এটসেট্রা, অর্থাৎ যে টেক্সটটা দেয়া আছে এটার অনুবাদ জানতে হবে, বাংলা অনুবাদ। এরপরে তোমার কি জানতে হচ্ছে, টেন্স জানতে হচ্ছে। টেন্স নিশ্চয় বুঝতে পারছো, সাধারণত টেন্স 3 প্রকার এবং এই টেন্সকে আরো 4 ভাগ করে মোট 12 ভাগ করা হয়েছে। তবে সেই 12 ভাগের মধ্যে আমরা সাধারণত 3-4টা টেন্স বাদ দিয়ে দিই, তেমন একটা মানে এইসব রাইট ফর্ম অফ ভার্বের বেলায় আসে না বলে। তো সেজন্য অন্যান্য 8টা বা 9টা খুব ভালো করে
জানতে হবে এবং সেগুলো রুলস গুলো জানতে হবে। এরপর আসছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটু আগে যেটা বলছিলাম, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট বা মিল তোমার ঠিক হবে না বা চুক্তিটা ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার সেই রাইট ফর্ম অফ ভার্ব কখনোই কারেক্ট হবে না। তাহলে নিয়ম অনুযায়ী আগে তোমাকে এই টেক্সটটা পড়তে হবে। তা আমি এখানে এই টেক্সটটা না পড়ে একেবারে সরাসরি আনসার কিভাবে করতে হবে সেটাতেই চলে যাচ্ছি। এটাতে হয়তো একটু সময় বেশি লাগবে, সেজন্য সময় কম লাগার জন্য আমি এই ব্যবস্থা করেছি এবং সাথে সাথে তোমার কয়েকটা কাজ একসাথে করে ফেলছি। প্রথমে কি জানতে হচ্ছে, দেখো ফর্মস অফ ভার্ব, মিনিংস অফ ভার্ব। তাহলে দেখো সেগুলো এখানে আমি কিভাবে দিয়েছি। আগে আমরা পড়েছিলাম তিনটা। একটা পড়েছিলাম কি, এই যে আমরা যেটাকে বলছি এই ভার্বের বেস ফর্ম, এই যে এটাকে পড়েছিলাম প্রেজেন্ট ফর্ম হিসাবে। তারপর পড়তাম এই পাস্ট ফর্ম, তারপর পড়তাম এই পাস্ট পার্টিসিপেল ফর্ম, এবং পাশাপাশি এই মিনিংটা হয়তো জানতাম। কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি, আমরা দেখেছি যে সেন্টেন্সে অন্যান্য যে ভার্বগুলো ফর্মগুলো আছে তার মধ্যে এই অ্যাজ বা ইজ ফর্মটা আছে। বিশেষ করে এটা কোথায় ব্যবহার হয়, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং এই অ্যাজ বা ইজ ফর্মে আমাদের স্টুডেন্টরা বা তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রীরা ভুল করে থাকো বা হয়তো একটু নার্ভাস ফিল করো এই অ্যাজ বা ইজ ফর্মটা নিয়ে। আর তাই আমি অ্যাডভাইস করব এই অ্যাজ বা ইজ ফর্মটা তোমরা সবাই একটু ভালো করে করে তুলবে। এরপরে আরেকটা যেটা যোগ হলো, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম বলি বা আইএনজি ফর্ম বলতে পারি, এটাকে আইএনজি ফর্ম। এটা বিশেষ করে ব্যবহার হয় কোথায়, সব ধরনের কন্টিনিউয়াস ফর্ম। সব ধরনের কন্টিনিউয়াস বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সরি, এগুলোতেই ব্যবহার হয়। অন্যান্য ক্ষেত্রে তো আছে, যেমন তোমার ভয়েস চেঞ্জও আছে, অন্যান্য ক্ষেত্রে আছে, তবে স্পেশালি বা বিশেষভাবে কোথায় ব্যবহার হয় সেটা বললাম। আরেকটা ভার্বের ফর্ম আসছে কি, ইনফিনিটিভ ফর্ম। এই ইনফিনিটিভ ফর্মটা জানা খুব বেশি জরুরি। অনেক সময় আমরা কি করি, এই ইনফিনিটিভ ফর্ম করতে গিয়ে একটু সমস্যায় পড়ে যায়। এটা খেয়াল রাখতে হবে কি, সাধারণত প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম বলতে এই ফর্মটা, এ দেখো এখানে টু আসছে প্রিপোজিশন, এরপরে ভার্বের জিইটি গেট ফর্মটা এখানে বসেছে। তবে সবসময় টু দেখলে যে ভার্বের বেস ফর্ম বসাবে তারা কয়েকটা ক্ষেত্রে তোমার একটু মনোযোগী করতে হবে বা তোমার মনোযোগ থাকতে হবে। সেটা হচ্ছে কি, কিছু কিছু প্রিপারেশনাল ফ্রেজ আছে সেখানে ভার্ব পেজে টু থাকলেও পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই ধরনের। তাহলে এখন আমরা বাংলা মিনিংটা জানি। গেট, গেট অর্থ পাওয়া, অ্যাজ বাই এস ফর্ম হচ্ছে গেটস, গট, গট, গেটিং, টু গেট। এই যে ভার্বের ফর্মটা আমরা অনেক সময় এটাকে অবহেলা করি, বা তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে এই ভার্বের ফর্মটা জানি জানি পারি পারি করে অনেক সময় কি করো, এটাকে আর রিভিশন করো না, যার ফলে হয় কি তোমরা ভুলে যাও, হয়তো ফর্মটা মনে থাকে কিন্তু স্পেলিংটা ভুলে যাও। আর এই যে স্পেলিং বা বানান ভুল করার কারণে তোমার পুরো সেন্টেন্সের যে অর্থ সেটা কি হয়ে যায়, ভুল হয়ে যায়, যার ফলে তোমার নাম্বারটাও কাটা যায়। কল, ডাকা, কলস, কল্ড, কল্ড, কলিং, টু কল। এইখানে কলিং বানানোর মধ্যে অনেক সময় একটা এল দেয়। অনেক স্টুডেন্টের মধ্যে আমি দেখেছি অনেকে একটা এল দিয়ে দেয়, কিন্তু এটা ডাবল। আর এন্টারটেইন, আনন্দ, আনন্দ দেওয়া, এন্টারটেইনস, এন্টারটেইন, এন্টারটেইন। এখানে দেখো এই দুইটা বানানোর মধ্যে কিন্তু কোনো রকম তফাৎ নেই, অর্থাৎ এই দুইটা ফর্মের মধ্যে কোনো রকম কি নেই, অমিল নেই, দুটোতে একই। এখানেও ঠিক একই। তো কোন কোন ভার্ব গুলো যে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপাল ফর্মে সবসময় মিল থাকে, কখনো মানে চেঞ্জ হয় না, সেগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এন্টারটেইনিং, টু এন্টারটেইন। ক্রিয়েট, সৃষ্টি করা, ক্রিয়েটস, ক্রিয়েটেড, ক্রিয়েটেড, ক্রিয়েটিং, টু ক্রিয়েট। প্লে, খেলা করা, প্লেস, প্লেড,
প্লে, প্লেইং, টু প্লে। আমি এটা কিন্তু এই চার্টটা দিয়ে দিয়েছি তোমাদের আবার একটু রিভিশন করে নেওয়ার জন্য। জাস্ট 2-1 মিনিট বা 3 মিনিট যে তুমি এই জিনিসটা একটু দেখো বা ভুলে গেলে এটা একটু ওয়াচ করলে তোমার শেখা হয়ে যাবে সঙ্গে সঙ্গে বানানোটা। বিকাম, হয়ে যাওয়া, বিকামস, বিকেম, বিকে, বিকামিং, টু বিকাম। কনসিস্ট, গঠিত হওয়া, কনসিস্ট, কনসিস্টেড, কনসিস্টেড, কনসিস্টিং, টু কনসিস্ট। শো, দেখানো, শোস, শোন, শোড। এখানে কিন্তু দুইটা ফর্ম আছে, দেখো একই ফর্মের মধ্যে দুই রকম বানান আসছে। শোন হতে পারে আবার শোডও হতে পারে। একই ক্ষেত্রে এটা শোন হতে পারে, শোডও হতে পারে। শোয়িং, টু শো। ওকে, সরি। তাহলে আমরা এখন ভার্বের ফর্মটা জানলাম, ভার্বগুলোর মিনিংও জানলাম। এখন নেক্সট কাজ কি হচ্ছে? রিট্রান্সলেশন অফ দ্য গিভেন টেক্সট এবং সে সাথে টেন্সের ব্যবহার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার। এই তিনটা জিনিস আমি আলাদাভাবে না করিয়ে আমি একসাথে করিয়ে ফেলছি। তুমি একটু মনোযোগী হলে এটা সহজেই বুঝতে পারবে। দেখো, ক্রিকেট ইজ এ পপুলার, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। তাহলে এখানে দেখো লেখা থেকে বুঝতে পারবে, সেন্টেন্স দেখে হয়তো তোমরা বুঝতে পারবে বা বুঝতে পারছো ইজ এর ব্যবহার আছে। তার মানে কি এটা প্রেজেন্ট টেন্সেরই ঘটনা। আর ক্রিকেট খেলা অতীতে যেমন হয়েছিল বর্তমানেও হয়, ভবিষ্যতেও হবে, এই ধরনের একটা খেলা। কিন্তু যখন এটা ক্রিকেটকে নিয়ে বলা হচ্ছে, সচরাচর ঘটে এমন একটা ঘটনা বা এমন একটা বিষয়, ইজ দিয়ে এটাকে কি করছে, প্রকাশ করছে। সুতরাং বুঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, তাহলে দেখো এখানে সাবজেক্ট কি, দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, তার মানে তরুণ এবং বৃদ্ধ উভয়ে। তার মানে এখানে দুই ধরনের, দুই গ্রুপের পার্সনের কথা বলা হচ্ছে, সাবজেক্টের কথা বলা হচ্ছে। তাহলে কি এখানে একাধিক সাবজেক্ট, সেই জন্য সাবজেক্ট কি হবে, সাবজেক্ট যা আছে সেই অনুযায়ী ভার্ব রিলেশনটা কি হবে, এখানে গ্যাট আছে, যেহেতু একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বোঝাচ্ছে, সুতরাং গ্যাটটা থেকে যাবে, গ্যাটের কোনো পরিবর্তন হবে না। প্লেজার ফ্রম দিস গেম, তার মানে কি তরুণ এবং বৃদ্ধ উভয়ে এই খেলা থেকে আনন্দ পায়। আমরা যদি এই পাই অর্থটা না ধরি তাহলে এই যে গ্যাট অর্থ কি পাওয়া, তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ায়, তরুণ এবং বৃদ্ধ উভয়ে এই খেলা থেকে আনন্দ, বাকিটা ইনকমপ্লিট থেকে। তাহলে সে কমপ্লিট করার জন্য কি আনতে হচ্ছে, ভার্বটা আনতে হচ্ছে, সেই ভার্বটা হচ্ছে ক্যাট, পায়। In fact, cricket is called the gentleman's game. আসলে ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা হয়, বলা হয়। তাহলে ক্রিকেটকে বলা হয়, অর্থাৎ মূল কাজটা হচ্ছে কি বলা। এই যে বলা কিন্তু ক্রিকেট নিজে বলে না, ভদ্রলোকের খেলা কারা বলে, আমরা বলি বা জনগণ বলে। অর্থাৎ এখানে মূল সাবজেক্টটা পূজ্য আছে, সুতরাং এটা প্যাসিভ ফর্ম হচ্ছে। আর তাই ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং প্যাসিভ ফর্ম করতে হলে কি একটা অক্সিলারি ভার্ব ইজ এসছে এবং ভার্বের আকার প্লাস পার্টিসিপাল ফর্ম হয়েছে। ক্রিকেট, দ্য জেন্টলম্যানস গেম, ইট এন্টারটেইনস, এটা আনন্দ দেয় বা বিনোদন দেয়। ইট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটু আগে বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আর ঠিক একই কারণে এখানে কি যোগ হয়েছে, এস যোগ হয়েছে, আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। এটি ভদ্রতা ও শৃঙ্খলার সাথে আমাদেরকে আনন্দ বা বিনোদন দেয়। এই সেন্স অফ a sense of brotherhood and fraternity is created among the playing nations through it is created। দেখো এই একই কারণে এখানে এই যে ক্রিকেট ইজ কল্ড যে কারণে হচ্ছে প্যাসিভ ফর্ম, একই কারণে এই সেন্স অফ বিউটি, ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট, এই খেলার মাধ্যমে
দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায়, এটা প্যাসিভ ফর্ম। আর সে কারণে কি হচ্ছে, এখানে অক্সিলারি ভার্ব এসছে একটা ইজ, যেহেতু এই যে ব্রাদারহুড এবং ফ্র্যাটার্নিটি এটা কিন্তু একটা সাবজেক্ট, ভ্রাতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ। এটা কেন একটা সাবজেক্ট বলছে, কারণ এটা আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আওতায় পড়ে। আর সে কারণে কি হচ্ছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাই অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ এসেছে এবং মূল ভার্বের আকার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। এই খেলার মাধ্যমে দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি। At present, the most popular game in Bangladesh, তার মানে কি, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কি, ক্রিকেট। এখানে দেখো কোনো রকম গ্যাপ নাই। The English played it here in this subcontinent and since then, তাহলে দেখো এই যে ইংলিশ বা ইংরেজরা খেলতো সেই অতীতের ঘটনা বলা হচ্ছে। আর সেই কারণে এখানে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। এখানে তুমি চাইলে ইউজড টু প্লে, অর্থাৎ এটা তাদের একটা অভ্যাসগত কাজ ছিল, যদি তুমি সেভাবে দিতে চাও তাহলে এখানে কি দিতে পারো, ইউজড টু প্লে it here in this subcontinent and since then it has become an integral part of our entertainment. ইংরেজরা এই উপমহাদেশে এটি খেলতো এবং তারপর থেকে এটি আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এরপর থেকে, অর্থাৎ এখনো সেটা কিন্তু অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। আর সে কারণে এটা কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে। আর তা কি হচ্ছে, যেহেতু এটা সাবজেক্ট, এই যে দ্য ইংলিশ, কেমন এখানে সাবজেক্ট, এবং ইন দিস ইট হিয়ার ইন দিস সাবকন্টিনেন্ট এন্ড সিন্স দেন ইট, এই খেলাটির কথা বলা হচ্ছে। এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে কি হয়েছে, হ্যাজ হয়েছে এবং ভার্বের আকার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। অ্যান্ড an integral part of our entertainment, ইংরেজরা উপমহাদেশে একটি খেলতো এবং তারপর থেকে এটি আমাদের বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। Our team consists of skilled players, আমাদের দল দক্ষ খেলোয়াড় নিয়ে গঠিত। তাহলে our team সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর গঠিত ইংরেজি কি, কনসিস্ট, ভার্ব এসছে এবং যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেই কারণে ভার্বের সাথে অ্যাস যোগ হয়েছে। অফ স্কিল প্লেয়ার্স, দে অলরেডি হ্যাভ শোন বা শোড, এখানে তুমি একটা দিতে পারো হ্যাভ শোন, অথবা আরেকটা দিতে পারো কি, হ্যাভ শোড দেয়ার পারফরম্যান্স ইন সেভারাল ম্যাচেস, তারা ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচে তাদের দক্ষতা দেখিয়েছে। বাট এই যে দেখিয়েছে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই কারণে কি হয়েছে, সাবজেক্ট দে প্লুরাল নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লুরাল নাম্বার হিসেবে ভার্বের সাথে কি, অর্থাৎ দের সাথে হ্যাভ এসছে, ভার্বের আকার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, দেখিয়েছে। তার কি হলো, শোড দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, তারা ইতোমধ্যে বেশ কয়েকটি ম্যাচে তাদের দক্ষতা দেখিয়েছে। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস আওয়ার প্লেয়ার্স প্লে সো পুয়ারলি দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টনিশড, অর্থাৎ কি, কিন্তু দুঃখের ব্যাপার যে মাঝে মাঝে আমাদের দেশে আমাদের খেলোয়াড়রা এতটি খারাপ খেলে যে আমাদের দেশবাসী হতবাক হয়ে যায়। এই যে হতবাক, অ্যাস্টনিশ,
হয়ে যাওয়া, হয়ে যাওয়া যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বোঝাচ্ছে, সেহেতু এই যে কান্ট্রিম্যান সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর সে কারণে ভার্বের বেস ফর্ম হয়েছে, কোনো রকম পরিবর্তন হয়। আর এখানে যেহেতু এখানে আওয়ার প্লেয়ার্স এর কথা বলা হয়েছে, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর সে কারণে ভার্বের বেস ফর্ম হয়েছে। ঠিক আছে, তাহলে কি হলো পুরো জিনিসটা আমি একসাথে দেখো কি কি বুঝালাম। এখানে রিট্রান্সলেশন, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সবগুলো একসাথে এখানে বুঝিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমরা বিশ্লেষণ করে যে আনসার গুলো পেয়েছি সেটা কি এভাবে: এ গেট, তারপরে বি ইজ কল্ড, সি এন্টারটেইনস, ডি ইজ ক্রিয়েটেড, ই ইউজ টু প্লে অথবা প্লে, এফ হ্যাজ বিকাম বা বিকাম দুটাই হতে পারে, কনসিস্ট, হ্যাভ অলরেডি শোন বা হ্যাভ অলরেডি শোড, প্লে, বিকাম। ওকে, ক্লিয়ার? এখন দেখো, তাহলে আমার মনে হয় কি এখন জিনিসটা তোমরা যদি আর দুই একবার পড়ো, বা হয়তো যারা একটু মনোযোগ দিয়ে দেখেছে তোমাদের একবারে শেখা হয়ে গেছে, আর যাদের বুঝতে একটু কষ্ট হবে আমি অ্যাডভাইস করব তারা প্রথম দিক থেকে যেন ভিডিওটা আরেকবার একটু দেখে নেয়। তোমরা দেখে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তবে কোথাও যদি ভুল ভ্রান্তি আছে বলে তোমার সন্দেহ হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে সেটা জানাবে, তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। Okay, thank you very much for watching the